স্বাগত ৭১ জার্নালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করার চেষ্টা করি। পত্র, পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবর হয় আমরা সেগুলোর মধ্যে থেকে কিছু শিরোনাম জানিয়ে দেওয়ার চেষ্টা করি। একই সঙ্গে সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে সংযুক্ত হয়ে অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন এবং আমাদেরকে তাদের মূল্যবান বিশ্লেষণগুলো জানান। এবং সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। ফয়েজ আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং হাতে বেশ কিছু খবর রয়েছে, কয়েকটা ধারণাও ইতোমধ্যে দিয়েছি আমরা অফেয়ারে, সেগুলো নিয়ে আলাপ করার সুযোগ হবে আশা করি। এবং বলে রাখি দর্শক, এই আয়োজনের পুরো অংশ জুড়ে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে অতিথিরা যুক্ত হবেন এবং আমরা তাদেরও মূল্যবান পরামর্শগুলো জানার চেষ্টা করব। আমরা আলাপে যাব, তবে তার আগে যথারীতি কয়েকটা অনলাইন নিউজ পোর্টালের শিরোনামগুলো দেখে নিতে চাই যাতে করে আলাপ করতে সুবিধা হয়। শুরুটা করি প্রথম আলোকে দিয়ে। আমরা একটু আগে যে খবরটা নিয়ে আলাপ করছিলাম, ঢাকা তেস্তুরি বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা, মানে এটা হিসেব করলে দেখা যাচ্ছে গেল 2 সপ্তাহে অন্তত 4 জনের ওপর হামলা এবং হত্যার ঘটনাগুলো আমরা শুনতে পারলাম। যোগসু নির্বাচনের ফল গণনা করার যে সময়, সেই সময় ঘনিয়ে আসছে, একেবারে শেষ মুহূর্তের গণনা চলছে। 39টির মধ্যে 33টি ফলাফল চলে এসেছে এবং সবকটিতেই শিবির সমর্থিত যে প্যানেল সেটা এগিয়ে রয়েছে। এটা নিয়েও আলাপ করার চেষ্টা করব, অতিথিরা থাকবেন। উপদেষ্টার সঙ্গে বৈঠক, ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ। বোধহয় বাংলাদেশে যারা ক্রিকেট ভক্তরা আছেন তারা প্রত্যেকে এই সিদ্ধান্তে সমর্থন জানাবে, কারণ দিন শেষে আসলে মেরুদণ্ডটা সোজা রাখা ইম্পর্টেন্ট। এটা নিয়েও আমরা আলাপ করার চেষ্টা করব। এছাড়াও রয়টার্সের প্রতিবেদন তো রয়েছে। বাংলা ট্রিবিউনটা একটু দেখে নিতে চাই। রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে গুলি করে হত্যা, তার আরেক নাম আজিজুর রহমান, এবং এই খবরটা আমাদের কাছে আছে, নিশ্চয়ই এটা নিয়ে আলাপ করব আমরা। বগুড়া সহ উত্তরে 9 জেলায় আসছেন তারেক রহমান, চলছে প্রস্তুতি। আমরা গতকালও জানিয়েছি সে প্রস্তুতির খবর। মোসাব্বির হত্যার প্রতিবাদে কারণ বাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, একটু আগের ঘটনা, সেখানে আমাদের সহকর্মী আছেন, নিশ্চয়ই আপডেটও আমরা জানার চেষ্টা করব। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে 131 আপিল, ইসির খবরাখবর আমাদের হাতে আছে, এটাও জানানোর চেষ্টা করব। সবশেষ একটু বিডি নিউজ 24টাও দেখার চেষ্টা করি, বোধ করি একই শোরে আমরা ধাপে ধাপে জানতে পারবো। হ্যাঁ, ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে গুলি করে হত্যা এবং তার সঙ্গে থাকা আরেকজনের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আবু সুফিয়ান নামে একজন, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। যোগসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএসে আবারও এগিয়ে শিবির প্রার্থীরা, মানে ছাত্র সংসদগুলোতে শিবির প্রার্থীদের যে ভূমিধস জয়, সেই জয়ের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার দিকেই বোধহয় যোগসু নির্বাচন এগোচ্ছে। ফলাফলটা নিশ্চয়ই আমরা কিছুদিন পরে জানতে পারবো। মোটামুটিভাবে আমরা জেনে নিলাম এবং এখান থেকে আলাপটা শুরু করব। এবং জানিয়ে রাখি আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। বোধহয় আমরা কামরুজ্জামান রতনকে পেয়ে যাব। একই সঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী, তিনিও আছেন, বোধহয় তাকেও পেয়ে যাবে। এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং ফয়েজ আহমেদ, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। আমরা একটা ঐতিহাসিক নির্বাচন থেকে মাসখানেক দূরে অবস্থান করছি এবং অনেকের অনেক প্রত্যাশা। 2008 থেকে কাউন্ট করলে একটা দীর্ঘ সময় মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং আমরা যখন প্রতিবেদন তৈরি করতে যাই সবাই আসলে কিভাবে ভোট দেবে নানামুখী আলাপ করে এবং তরুণদের অংশগ্রহণটা চোখে পড়ার মতো। এরকম যখন প্রস্তুতি চলছে তখন আসলে পুরাতন জিনিসগুলো নতুন করে আবারও আসছে। সেই নির্বাচনের আগ দিয়ে এসে নেতাকর্মীরা খুন হচ্ছেন এবং যে প্রক্রিয়ায় খুন হচ্ছেন, আমি যদি ছোট করে কয়েকটা তথ্য জানিয়ে রাখি। 20 ডিসেম্বরের খবর তো নিশ্চয়ই আপনি জানেন যে লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় একটা বাসায়। সেখানে বিএনপি নেতার 7 বছরের একটা ছোট মেয়ে জায়গায় দগ্ধ হয়ে মারা যান এবং বিএনপি নেতাও আহত হন। তার সপ্তাহখানেক আগে আমরা দেশ জুড়ে আলোড়ন তৈরি করলো শরীফ ওসমান হাদিকে যেভাবে ফায়ার করে হত্যা করা হলো। সেই ঘটনার প্রায় পুনরাবৃত্তি দেখলাম আমরা 3 তারিখে যশোর পৌরসভায়, সেখানে 7 নম্বর ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে মাথায় বন্দুক ঠেকিয়ে হত্যা করা হয়। আর আজকে যখন কথা বলছি তখন কিছুক্ষণ আগে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করা হলো। মানে কি বলবেন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের আগের প্রেক্ষাপট মিলিয়ে? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে যেমন লক্ষ্মীপুরের ঘটনাটা উল্লেখ করছিলেন, আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু আমার মনে পড়ে, লক্ষ্মীপুরের ওই ঘটনার পরপরই এটাকে একটি হত্যাকাণ্ড বলে বা বিএনপি নেতা হওয়ার কারণে যেভাবে চিন্তা করা হয়েছে, পরবর্তীতে সম্ভবত এ ধরনের কোনো কিছু, এটা সম্ভবত একটা দুর্ঘটনা থেকে ঘটে থাকতে পারে, এরকম একটা খবর মনে হয় চোখে পড়েছে। আর আপনি এখন যেই কিছুক্ষণ আগে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো,
এগুলি তো নিঃসন্দেহে এগুলি তো খুবই অ্যালার্মিং। ধারণা করা হয় যে নির্বাচনের যখন একটি আবহ তৈরি হয় সেই সময়টা সন্ত্রাসীরা বা যারা টার্গেট কিলিং করে থাকে বা চুক্তিভিত্তিক হত্যাকাণ্ডে নিয়োজিত হয় এরাও এই মৌসুমটার জন্য আসলে অপেক্ষা করেন একদম। যে এখানে যে কোনো একটি ঘটনা ঘটিয়ে দিলে সেটা নির্বাচনী সহিংসতার নামে অনেকটা আড়াল হয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। এটা একটা বাংলাদেশের ক্রাইমের একটা প্রবণতা যে জেনারেল ক্রাইমগুলি নির্বাচনের সময় এসে ওই ক্রাইমগুলিও ইলেকট্রাল ভায়োলেন্সের সঙ্গে ইনভলভ হয়ে যাবে, এই সুযোগটা নেওয়ার চেষ্টা করে। এটা সেরকম কিছুই কিনা দেখার বিষয়। নিশ্চয়ই ঘটনা তো মাত্রই ঘটলো, এটা তদন্ত হবে। একজন গুলিবিদ্ধ অবস্থায় আহত আছে, তার সুস্থতা জরুরি, তিনিও হয়তো কিছু জানাতে পারবেন। আমার ধারণা এটা তদন্ত ছাড়া এখনই কোনো কমেন্ট করা খুব আর্লি হয়ে যাবে। তবে সার্বিকভাবে আপনি নিরাপত্তার যে কথা বলছেন বা আশঙ্কার যে জায়গাটা দেখছেন বলছেন, সেটা আমি ঠিক ওভারঅলি নির্বাচনের পরিবেশের সঙ্গে সম্পৃক্ত মনে করি না। এই কারণে যে আপনি এই ধরনের হত্যাকাণ্ড, এটাতে কিন্তু কোনো মানে যে ইন্ডিভিজুয়াল আজকে স্বেচ্ছাসেবক দলের নেতা, উনি খুবই আনফর্চুনেট, উনি হত্যাকাণ্ডের শিকার হলেন, কিন্তু ওনার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক তো আমি দেখি না। সো এটা একটা আন্তদলীয় কিনা, ওনার বিরোধী কোনো শক্তি মারল কিনা, উনি কোনো কারণে কারো শত্রু হয়ে উঠলেন কিনা, বা পুরনো কোনো শত্রুতা কিনা, নতুন করেই কোনো ঘটনা কিনা, এর সব কিছু আসলে তদন্তে বেরিয়ে আসবে। অ্যাপারেন্টলি উনি তো নির্বাচনের কোনো প্রক্রিয়ায় উনি প্রার্থী নন, উনি কোনো প্রার্থীর প্রধান এজেন্ট, এরকম খবরও এখন পর্যন্ত আমরা পাইনি। সুতরাং এই সমস্ত এই ঘটনাগুলিকে যদি আমরা ইমিডিয়েটলি নির্বাচনের সঙ্গে রিলেট করে ফেলি, তাহলে যেই গ্রুপটা চেষ্টা করছে যে কোনো কায়দায় নির্বাচনকে পিছিয়ে দেওয়া, এই অজুহাতে ওই অজুহাতে নির্বাচনের পরিবেশ নেই, উপযোগিতা নেই, এই কথাগুলি বলে তাদের জন্য একটা উপযোগী পরিবেশ তৈরি হয়। আমি আবার স্বীকার করছি যে এটা হওয়া উচিত না, এটা দ্রুতই নিয়ন্ত্রণে আসা উচিত। তবে এটাকে ওটার সঙ্গে রিলেট করে ফেলে মুশকিলটা হয়ে যায়। আমি আপনার বক্তব্যটা যদি এভাবে নিই, যদি ভুল হয় একটু কারেকশন করবেন। সেটা হচ্ছে যে ঘটনাগুলো ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত হওয়া উচিত না, কিন্তু নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র অংশ হিসেবে যদি এটা হয় এবং এটাকে যদি আমরা ওইভাবে রিলেট করার চেষ্টা করি, তাহলে হয়তো তাদের শক্তিটা বাড়বে বা তারা সেভাবে এগোবে, কিন্তু নির্বাচনে যে ট্রেনটা ছুটছে সেখানে কোনো বাধাগ্রস্ত হবে না। ডেফিনেটলি নট। মানে আপনি এটার সঙ্গে তো আমি যেটা বললাম, উনি ক্যান্ডিডেট নন, উনি কারো মূল এজেন্ট নন, এটাতে নিরাপত্তার একটা আশঙ্কা তৈরি হয়। আসলে যদি সুনির্দিষ্টভাবে কেউ এই ধরনের, ধরেন কেউ কাউকে গুলি করে মারা মানে কিন্তু আপনার র্যান্ডম বেসিসে এসে গুলি করে দিয়ে যাওয়া নয়, একটা পূর্ব শত্রুতা, সুনির্দিষ্ট কোনো কারণ, অনেক পরিকল্পিতভাবে একটা ঘটনা ঘটায়। এটা একটু শোনার চেষ্টা করি। কামরুজ্জামান রতন, বিরতির আগে আমি ছোট ছোট করেই সবার মন্তব্যটা নিতে চাই। একটু বলবেন আসলে, মানে যে কোনো দলের জন্য তার তৃণমূলের কোনো কর্মী যদি নিহত হন, সেটা সেই দলের জন্য খুবই ভারাক্রান্ত একটা বিষয় এবং খারাপ লাগারও বিষয়। সেই হিসেবে আপনার প্রতি সমবেদনা জানাচ্ছি, কিন্তু একটু বলবেন আসলে এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, দল হিসেবে বিএনপি তৃণমূল নেতা কর্মীদের উপরে এভাবে হামলা হচ্ছে, এবং শুধু বিএনপি না, আমরা দেখতে পাচ্ছি অন্যান্য রাজনৈতিক দল কিংবা তরুণ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি, যিনি আসলে তরুণদের একটা আইকনে পরিণত হয়েছিলেন, তাকেও প্রকাশ্যে খুন হতে হয়েছে। প্রথমত বিএনপির কথাটা জানতে চাই, আপনারা আসলে নিজেদের ভেতরে কোনো তদন্ত করছেন কিনা যে কেন আসলে হত্যাকাণ্ডগুলো ঘটছে, কোথায় গিয়ে মনে হচ্ছে শঙ্কাটা? ছোট করে আমি প্রথমেই বিনীতভাবে এই সিনিয়র যে প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টার, ওনাকে একটু আমি জেনে যতটুকু আমি বলি, ও 26 নম্বর ওয়ার্ড, আমি 25 নম্বর ওয়ার্ডের কিন্তু বাসিন্দা। এই মোসাব্বির একজন ত্যাগী স্বেচ্ছাসেবকের নেতা হতে পারে, সে ক্যান্ডিডেট না, কিন্তু আরেকটা জিনিস যেটা বলছিলেন, সে ক্যান্ডিডেট না অথবা সে কোনো চিফ কোনো দায়িত্বে এখন হয়নি। দেখেন, নির্বাচন প্রক্রিয়া তো শুরু হলো না। আমি জেনে বলি, ওর বিরুদ্ধে নিরাপদ 200 মামলা, এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ও দীর্ঘদিন ও কারাবরণ করেছে, এবং হতে পারে সে আমাদের দলের প্রার্থী না হতে পারে, কিন্তু তার ইম্পর্টেন্স আপনি একটু খেয়াল করে দেখবেন। আপনাদের পদোন্নতি দপ্তরের পাশের ওয়ার্ডটাই কিন্তু সে, বিশ্বাস করুন, আলোচনা মার্কেটের পাশেই তার বাসা। আমি দীর্ঘদিন যাবত তার সংগ্রামী জীবনটাকে চিনি। আমি কোনো হত্যাকাণ্ডকে স্বাভাবিকভাবে নিতে চাই না। আমি একটা নিজেই মুন্সিগঞ্জ 3 আসনের আমি একজন প্রার্থী হিসেবে দিন রাত আমি ঘুরে বেড়াই। বিশ্বাস করুন, আপনাদেরকে আমি বলি, আপনারা তো বলছেন নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ, আসলে যে পরিবেশটা এখন মানুষ আশ্বস্ত হবে, মানুষ আগ্রহ নিয়ে ভোটের রাজনীতিতে একটা ঈদের উৎসবে বেরিয়ে যাবে ঘর থেকে, আবার ঘরে ফিরবে, এই পরিবেশটা বোধহয় সরজমিনে
আমি ব্যক্তিগত বা আতঙ্কিত অবস্থায় নেই, কিন্তু আমি কিন্তু নিশ্চিত না, আমার পরিবার নিশ্চিত না। আমার মনে হয় নির্বাচনের আর মাত্র 1 মাস, অলমোস্ট 40 ডেজ বাকি। আমার মনে হয় আপনারা এটা গুরুত্ব সহকারে দেখেন। মানুষের ভিতরে যেটা 17 বছরের একটা জ্বালা, ফেসিস্টদের কারণে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি চালু হয়েছিল, এর থেকে মানুষকে একটু পরিত্রাণ দিন। আপনার একটা পবিত্র আমানত, মানে আমানতের জন্যই কিন্তু এই দেশটা হ্যাঁ, প্রধান মানে উপদেষ্টা ফয়েজ আহমেদ স্পষ্ট করে এটা বলার চেষ্টা করেছেন যে এই সমস্ত হত্যাকাণ্ডগুলো কোনোটাই মানে কাম্য নয় এই সময়ে, কিন্তু নির্বাচনের যে ট্রেনটা ছুটছে সেটা বন্ধ করার জন্য আসলে এই সমস্ত ঘটনাগুলো আসলে বড় কোনো বাধা হবে না, কিন্তু পরিবেশটা আসলে মানে মোটামুটিভাবে নিরাপদে আনা খুবই জরুরি, যেটা আসলে বলার চেষ্টা করছেন, তাই তো? না, জি। উনি যেটা বলছেন এটা বাধা হবে না। এটা তো উনি মানে এটা সর্বোচ্চ লেভেলে ওনার যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠান করাবার জন্য যতগুলো প্রক্রিয়া যেভাবে বিদ্যমান থাকার কথা, উনি কিন্তু ওই আলোকে বলেছেন। আমরা জানি নির্বাচন কমিশনের প্রস্তুতি, আইন শৃঙ্খলা বাহিনী, হ্যাঁ ওনারা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি যদি জমিনে যদি এই নির্বাচনী ফিল্ডে যদি এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত এরকম যে হত্যাকাণ্ডগুলো ঘটে, তাহলে কি হবে? আরো তো দিন যাবে। যখন ভোটের প্রক্রিয়াটা আমরা 22 তারিখ থেকে যখন আমরা নির্বাচনের ক্যাম্পিং এ শুরু হব, তো আমরা কি বলতে পারবো বা উনি কি বলতে পারবেন যে আমরা নিরাপদ? এমনি উনি এমনি যদি এমনি বলতে কামরুজ্জামান নতুন, আপনার অভিজ্ঞতা থেকে এবং দলের যে পরিবেশ সবকিছু নিয়ে আসলে আপনার কি মনে হচ্ছে হত্যাকাণ্ডের পেছনে মোটিভ কি থাকতে পারে আসলে? না, একটা তো মোটিভ, সেটা যারা ফেসিস্ট তারা তো চাবে যে এই দেশের নির্বাচনটা সুষ্ঠু পরিবেশে না হোক। এখন আমরা কি বারবার ফেসিস্টদের কথা বলে বা তাদের মানে তারা যে কাজটা করবে, আমরা কি তাহলে কি ওই কাজটাকে মেনে নিয়ে কি আমরা নির্বাচনের জন্য আমরা হাল ছেড়ে দিব? না, আমাদের ডিটারমিনেশন থাকতে হবে যে এই ধরনের প্রক্রিয়ায় আমরা কখনোই যেন বাংলাদেশের সাধারণ ভোটাররা যেন আতঙ্কিত না হয়। আমরা একটা পরিবেশের কথা বলছি, সেই ক্ষেত্রে আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি শ্রদ্ধা রেখে বলছি, আইন শৃঙ্খলা যেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া আছে, সেইখানে বিশ্বাস করুন ওই ধরনের মানুষ এখনো আশ্বস্ততার জায়গায় যেতে পারেনি। আমি এই যে আমাদের যে সিনিয়র যে আমাদের সচিব, ওনাকে আমি সিনিয়র বললাম, সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদের কাছেও নিশ্চয়ই ফয়েজ আহমেদ আপনি ভাইকে আমি বার্তাটা ব্যক্তিগতভাবে শুনলেন। আমি চিনি। আমার আর্নেস্ট রিকোয়েস্ট, আপনারা যখন হাই লেভেলে উপর লেভেলে আপনারা কথা বলবেন, মাঠটাকে আরো বেশি আপনারা একটু মানে নিরাপদ এবং নিশ্চিদ্র অবস্থায় একটু নিয়ে আসুন। একদম, মানুষের একদম। অনেক কামরুজ্জামান নতুন, নিশ্চয়ই আপনার জায়গায় কাছে কিন্তু ফিরবো। আপনার দায়িত্বটা নিয়েছেন। ফয়েজ আহমেদ, আমি বিরতিতে যাওয়ার আগে আপনার 1 মিনিট একটা কমেন্ট দিব, যেটা আসলে কামরুজ্জামান নতুন বললেন। না, রতন ভাই যেই কনসার্ন এক্সপ্রেস করেছেন ভেরি ট্রু, এটা সত্য। এবং আমিও বলছি যে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী, সরকারের জায়গা থেকে দেখুন, সরকারের পলিসি ডিসিশন যেখানে হয় সেটা তো গিয়ে মাঠে অপারেশন করতে পারে না। তো এই অপারেশনের জন্য অন্তত ঢাকায় শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর যেই ধরনের প্রস্তুতি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে, যে ধরনের প্রিপারেশন নিয়ে আমরা অন্তত আলোচনাগুলি শুনেছি, আমি বিশ্বাস করি যে এই ঘটনাটির পর নিশ্চয়ই তার পুনরাবৃত্তি ঘটবে না, খুনিরা পালিয়ে যেতে পারবে না। নিশ্চয়ই এটার একটা আইনানুগ সুরাহা উনি যেরকম প্রত্যাশা করেন ওনার দলের কর্মী হিসেবে, আমিও একজন নাগরিক হিসেবে প্রত্যাশা করি। এখন আমাদের বাহিনীগুলি এর পারফর্ম কতটা করতে পারে সেটা একটু দেখার বিষয়। আমি একটা বিরতিতে যাব এবং বিরতিতে ফিরে এসে জানার চেষ্টা করব আসলে একটা অপরাধ করার পর অপরাধীদের ভেতরে যে ভয়টা কাজ করে, সে ভয়টা কি সরকার তৈরি করতে পারছে না, ওই দুর্বলতার জায়গাটা আছে কিনা সেটা নিয়ে একটু আলাপ করবো। ছোট্ট একটা বিরতি পর ফিরে এসে ধন্যবাদ সাথে থাকার জন্য। 71 চ্যানেলে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আমার অতিথিরা আছেন। আমরা আলাপে যাব, তবে তার আগে হাতে থাকা শিরোনামগুলো একটু জানিয়ে দিতে চাই দর্শক। ঢাকায় দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির নিহত, সঙ্গে থাকা ভ্যান শ্রমিক ইউনিয়ন নেতা গুলিবিদ্ধ। ভারতে টি-20 বিশ্বকাপ না খেলার বিষয়ে অনড় বাংলাদেশ, সাড়া মেলেনি ভেন্যু পরিবর্তনের আবেদনে। সত্যকে চাপা দেয়া যায় না, গণঅভ্যুত্থানে নিহত 114 জনের ডিএনএ শনাক্তকরণ প্রতিবেদন হাতে পেয়ে বললেন প্রধান উপদেষ্টা। এসিতে মনোনয়ন নিয়ে 300টিরও বেশি আবেদন, ভোটের মাঠে সবার সমান সুযোগ তৈরি হয়নি অভিযোগ জামায়াতের। শৈত্যপ্রবাহ থাকছে 44 জেলায়, ঢাকায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড, সারা দেশে রেকর্ড গড়েছে নওগাঁ।
আমরা আবারও ফিরব আলাপে এবং এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী। সালাউদ্দিন আইয়ুবী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। আমরা আগের আলাপের একটু অংশ সম্পূর্ণ করে নিতে চাই, কারণ যেমন নতুন আপনি বলছিলেন নিরাপত্তা নিয়ে একটা শঙ্কার কথা। বিএনপির দিক থেকে আসলে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা আছে যে কিভাবে আসলে কোন কাজটা করলে কিছুটা হলেও সন্তোষজনক পরিস্থিতিতে যায়? যেহেতু এখানে ফয়েজ আহমেদ আছেন, তিনিও আপনার পরামর্শগুলো শুনতে পারবেন। আমি ফয়েজ ভাইকে একটা বিনীতভাবে রিকোয়েস্ট করি, যেহেতু উনি আমাদের একজন বড় মাপের সাংবাদিক, উনি সমাজের চিত্রটা ওনার কাছে এমনভাবে থাকা মানে খুবই জরুরি। আমরা ছাত্ররাজনীতি করে যারা আমরা জনপ্রতিনিধি হওয়ার জন্য এলাকায় ঘুরে বেড়াচ্ছি, বিশ্বাস করুন আইন প্রয়োগকারী সংস্থা এখন এমন অবস্থা কোনো দায়িত্ব নিয়ে কাজ করছে না, তাদের মনোবলটা আগের সেই জায়গাটা কিন্তু নেই। আমরা কি করলে, আমরা এই সহযোগিতা করলে বা জবাবদিহিতার কোন পর্যায়ে আমরা যদি যেতে চাই, আমরা তো জবাবদিহিতার আওতায় থাকতে চাই, আমরা তো কোনো ইলমোটিভ নিয়ে কাজ করতে চাই না, কিন্তু আমরা নিরাপদে থাকার জন্য আপনারা যখন কথা বলেন, পলিসি যখন মেক করেন, এই অ্যাক্টিভি মানে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তাদেরকে বলেন জনগণের আশ্বস্ততার জায়গায় কোথায় তাদের মনোবলটার ঘাটতি, এটার দিকে বিশেষ নজর দেন। তারা কিন্তু ওই আগের কিছু পুলিশ অফিসারের দুষ্কর্মের কারণে তাদের বলতে চাচ্ছে যে আমরা সেই দায়িত্ব নিয়ে আর কাজ করতে আমরা চাচ্ছি না বা পারছি না। এই জায়গাটাকে যদি আপনারা যদি না রিহিল না রতন করেন, ভাই, আপনার আপনার please। আপনার পয়েন্টটা তো পরিষ্কার এবং ব্যক্তিগতভাবে আপনি আমাকে চেনেন, আমি আপনাকে চিনি। দ্যাটস ওয়াই আমি আপনার আপনার রাজনৈতিক চিন্তা ভাবনা সম্পর্কে আমি খুব সচেতন। আপনি খুবই পরিচ্ছন্ন রাজনীতি করেন। আপনি না, শুধু thank you। আমি এই নিজ- জায়গায় একটু অ্যাড করি, হ্যাঁ, হ্যাঁ। একটু এই যে হাদির যে মৃত্যুটা, এটা কিন্তু আন্তর্জাতিক, এবং হাদির কণ্ঠে যেই আওয়াজগুলো বেরিয়ে আসতো ওটার সাথে কিন্তু আন্তর্জাতিক চক্র একেবারে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আমি বলছি যারা এই কিলিং গুলো করতেছে, এই মিশনের সাথে জড়িত, তাদের ভয় পাইয়ে দেওয়ার মতো একটা বার্তা যাওয়া উচিত। আমি এইটাই ওকে না, সেটা তো আপনার একটা জেনারেল সাজেশন, বাট আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি যে আমি বারবারই একাধিক জায়গায় আমি বলেছি আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে, আগামী নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে, এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী, সরকার, ইলেকশন কমিশন তাদের তো গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, খুব স্বাভাবিক। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাজনৈতিক দলগুলি বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের, এবং সেই জায়গায় সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির। বিএনপি সবচেয়ে বড় দল, অতীতে সরকার চালানোর অভিজ্ঞতার জায়গা থেকে আমি আপনাকে রিকোয়েস্ট করতে পারি, আপনার অ্যাটলিস্ট যেটা নির্বাচনী এলাকা, সেখানে আপনারা যারা বিভিন্ন দলের প্রার্থী আছেন আপনারা বসেন, আপনারা প্রয়োজনে আপনাদের স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসেন। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের পলিটিশিয়ানদের কাছ থেকে একটা জিনিস প্রত্যাশা করে, যেটা আর কে কি করবে আমি জানি না, আপনার পক্ষ থেকে দেয়া খুব সহজ, যে কখনো আপনারা তাদেরকে পলিটিক্যালি অ্যাবিউজ করতে চান না, মিসইউজ করতে চান না, তারা তাদের আইনের মধ্যে থেকে কাজ করুক। ফয়েজ ভাই, কাজে আসবে। আমি একটু সরি ইন্টারাপ্ট করি। আপনি মুন্সিগঞ্জ জেলার ডিসিএসপি এবং যারা ইলেকশনের সাথে কন্ডাক্টের সাথে জড়িত, পার্সোনালি আমার একটা রিকোয়েস্ট, আমি এখানকার জাস্টিস চাচ্ছি, আমি একটা লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছি একটা নিরাপত্তার মধ্যে। আপনি একটু কালকে যদি একটু খোঁজ নেন যে কামরুজ্জামান রতন, আমি বিএনপির দানিশ হিসেবে প্রার্থী, আমি কাউকে এবিউজ তো দূর থাক, না না না, আমি আপনাকে কোনো অভিযোগ করছি না। না না না, আমি আপনাকে, রতন ভাই, আমি তো অভিযোগ করছি না, আমি বলছি আপনার এই রোলটাই দেখবেন আপনার এলাকায় একটা মডেল সৃষ্টি করতে পারে। আমি সেই জায়গাটা বলছি। আমি ওইভাবে কিন্তু আমার মনে হয় যদি আমার হয়েও যদি ভাই হিসাবে আমি আপনাকে রিকোয়েস্ট করতে পারি, আপনি একটা দায়িত্বে, আমি আপনার নাগরিক, আমাকে যদি আপনি যদি আমাকে যদি এইভাবে নিরাপত্তা চাদর দিয়ে মানে ঢেকে দেওয়ার জন্য আপনি সহযোগিতা করেন, আমি মনে করি ইতিহাসের অমরত্ব কিন্তু আপনি আপনার জায়গা থেকে কিন্তু লাভ করবেন। এই জন্য ফয়েজ ভাই, আমি ওইটা বললাম এই কারণে, এক একটা জায়গাকে যদি আপনি ইনটেক্ট এভাবে করেন, তাহলে দেখবেন সামগ্রিকভাবে এটা একটা মডেল হতেই পারে। সরি, আমি ফয়েজ ভাই যদি বেশি বলে থাকি, অনেক ধন্যবাদ। কামরুল যেমন রতন, আসলে প্রার্থীরা যে যার জায়গা থেকে শঙ্কার কথা বলবেন এবং যে প্রক্রিয়া আসলে সরকারের কাছে বার্তাটা পৌঁছায়, সেই প্রক্রিয়া তো আমরা অবলম্বন করবো এবং সেটাই দেখলাম। অনেক ধন্যবাদ, আপনি আছেন আমাদের সঙ্গে। সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছে একটু জানতে চাই, আজকে আসলে জামাত ইসলামের পক্ষ থেকে ইলেকশন কমিশনে কিছু কর্মসূচি পালন করা হয়েছে প্রার্থীদের ব্যাপারে, সাথে কিছু অভিযোগ তারা দিয়েছে। অভিযোগ শেষ করার পর তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে আসলে দেখা গেল যে ভোটের আগে দলীয় ডিসিএসপিদের অপসারণের দাবি তারা করেছেন। জামাত ইসলামী আসলে বলেছিল যে লটারির মাধ্যমে এই রদবদলটা হোক, যার তকদির যেখানে আছে সে সেখানে যাবেন, এবং অন্তর্বর্তী সরকারও সেই পদ্ধতি প্রয়োগ করেছে, পুলিশ সুপার নিয়োগ দিয়েছে। এখন এসপিদেরও দলীয় আখ্যা দিয়ে তাদেরকে সরানোর দাবি তুলেছে জামাত ইসলামী। মানে প্রথম কথা হচ্ছে, জামাত ইসলামের কথা তো রাখা হলো, তারপরেও কেন এখনো ঠিক নির্বাচনের মাসখানেক আগে এসে এমন দাবি তোলা?
ধন্যবাদ আপনাকে, বিজ্ঞ সম্মানিত আলোচক যারা ছিলেন আছেন, সম্মানিত দর্শক বৃন্দ। আপনার যে প্রশ্ন, এটার সাথে কিছুক্ষণ আগে যে আলোচনা ছিল, এটার প্রাসঙ্গিকতা নিয়ে একটু কথা বলি। যদি ছোট করে লেভেল যুক্ত করে, জি। ছোট করে যুক্ত করব। লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা সাধারণত স্বচ্ছ এবং সকলের কাছে নিরাপদ উপযোগী একটা নির্বাচনের পরিবেশ সবাই চায়। কোনো ভোটার হুমকি দেখতে চায় না, কোনো ভোটার তার ভোট প্রদানের ক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন হবে সেটা সে চিন্তা করতে চায় না। এই বাধার জায়গাটা যথেষ্ট পরিমাণে ময়দানে রয়েছে। দ্বিতীয় হলো, আপনি যেটি বললেন যে মনোনয়নের ক্ষেত্রে কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃবৃন্দ আজকে নির্বাচন কমিশনে গিয়েছেন, সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। তারা সেখানে বিশেষ কিছু কর্মকর্তার ব্যাপারে আপত্তি উত্থাপন করেছেন। এইটা আমি বলবো, ব্যক্তির পরিচয়টা কর্মে হয়। আসলে তিনি কর্মের জায়গা থেকে যখন প্রশ্নবিদ্ধ হয়েছেন এবং কেন তিনি দাবি করেছেন তার যৌক্তিকতা হিসেবে তিনি বলেছেন, একই ইস্যুতে এক ব্যক্তিকে মনোনয়ন বৈধ করা হয়েছে, অন্য ব্যক্তিকে মনোনয়ন অবৈধ করা হয়েছে। হয়তো সংশ্লিষ্ট যিনি ডিসি অথবা রিটার্নিং অফিসার তিনি এ বিষয়ে অবগত নন, অর্থাৎ উপযুক্ত নন, অথবা তিনি বায়াসড। এই দুইটার একটিও থাকলে আমি মনে করি নির্বাচনে তিনি আসলে দায়িত্ব পালনের উপযুক্ত নয়। তিনি দলীয় ব্যক্তি হিসেবে নয়, তিনি ব্যক্তিগত প্রতিহিংসা পরায়ণ হিসেবে নয়, তিনি জামাত ইসলামীর বিরুদ্ধে কাজ করছেন বিষয়টি সেরকম নয়, বরং তার দক্ষতার পরিচায়ক, বরং তিনি সেই জায়গায় আসলে যৌক্তিক যে ভূমিকা হ্যাঁ, রাখার কিন্তু কথা ছিল কিন্তু সেটা সালাউদ্দিন রাখতে আইয়ুবী, ব্যর্থ আপনি আপনি হয়েছেন। আপনার জায়গা থেকে চমৎকার করে ব্যাখ্যা সেই করছেন। জায়গা থেকে স্পেসিফিক যার কথা হ্যাঁ, বলেছে, এটা আমি মনে করি নির্বাচন কমিশনেরও উচিত ছিল হ্যাঁ, বুঝতে খতিয়ে পারছি দেখে সালাউদ্দিন ওই আইয়ুবী, আমি ব্যক্তিকে একটা জিনিস অপসারণ একটু করে জানতে চাই আপনার কাছে, যদি পরিবেশটাকে আরেকটু নিশ্চিত পরিষ্কার করা। করেন আপনি। মানে যদি এরকম হয় যে অদক্ষতার কারণে তারা হয়তো কাজটা ঠিকমতো বুঝতে পারছে না, সেই শব্দটা প্রয়োগ করতো, এখানে স্পষ্ট করে বলা হচ্ছে তারা দলীয় দলীয় আখ্যা দিয়ে সরানোর দাবি তুলেছে। মানে এটা তো বোঝাই যাচ্ছে যে স্পষ্ট করে তাদেরকে দলীয় আখ্যা দেয়া হলো। না, দলীয় না, তিনি ঘটনাকে এটাকে উত্থাপন করেছেন যে একই ঘটনায় এক ব্যক্তিকে বৈধ করা হয়েছে, অন্য ব্যক্তিকে অবৈধ করা হয়েছে। আমি কি কি এখানে একটু সূত্র রেসপন্স করতে থেকে পারি ওনাকে? কিভাবে হ্যাঁ, বৈধ প্লিজ। করা যায়, হ্যাঁ। সেই জায়গাটাতে তার দক্ষতা আইয়ুবী ভাই, আমি আপনাকে একটু রেসপন্স করি। এইগুলো আমি আপনাকে একটু রেসপন্স করি বরাবরই আপনার যে সাথে আমার কথা বলার সুযোগ হয়। বলেন, আমি আপনাকে খুব এনজয় করি। জি, থ্যাংক বলেন। ইউ। মনোনয়নের ক্ষেত্রে কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ইলেকশন কমিশনকে আজকে জানানো হয়েছে। সেখানে কয়েকজন নির্বাচন কন্ডাক্ট করছেন যারা রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এই পর্যায়ের কর্মকর্তাদের বিষয় নিয়ে আপনাদের কথা হয়েছে। প্রথম কথা হচ্ছে, আমি একদম জেনারেলি বুঝি যে আমাদের পলিটিক্সে যে চর্চাটা এখনো আছে, আমরা এখনো তার ঊর্ধ্বে যেতে পারিনি, যে কোনো কোনো ঘটনাকে আমরা রাজনীতির জন্য একটা উপলক্ষ হিসেবে বেছে নেই, এখানে তার সাময়িক কিছুটা আছে। অপরদিকে আপনি রাজনৈতিক দল হিসেবে সেটা করবেন, সেটা অপরাধ নয়, এখন পর্যন্ত নয়। অপরদিকে আপনি যেই পার্টিকুলার ঘটনাটা বলছেন, কেন্দ্রকে বললে মানুষের কাছে একটা ভুল বার্তা যেতে পারে, সেটা আমি পরিষ্কার করি। ইন দ্য মিন টাইম বাংলাদেশের ইলেকশনের হিস্ট্রিতে একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে বাংলাদেশের কোনো নির্বাচনে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ নির্বাচন পর্যন্ত কোনো নির্বাচনে অতীতে এমন কোনো নজির নেই যে মনোনয়নপত্র সাবমিশন করার ক্ষেত্রে কোথাও না কোথাও গন্ডগোল হয়নি, বাধা দেয়া হয়নি, প্রার্থীদের মনোনয়ন ছিনিয়ে নেওয়ার ঘটনা সবসময় ঘটেছে, ইউনিয়ন থেকে জাতীয় সংসদ পর্যন্ত। এবার খুব স্মুথলি, শান্তিপূর্ণভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মনোনয়ন পেপার সাবমিট করতে পেরেছেন। দেশের কোথাও থেকে এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এখন আসুন সেকেন্ড ধাপ, এই যে রিটার্নিং অফিসাররা তাদের মনোনয়ন পত্রগুলি যাচাই বাছাই করার সময় আপনি যেটা উল্লেখ করছেন যে এক ব্যক্তির ক্ষেত্রে একই ভুল, ধরুন আপনার ক্ষেত্রে যে ভুল হয়েছে, রতন ভাইয়েরও একই ভুল হয়েছে, কিন্তু রতন ভাইয়ের নমিনেশন পেপারটা ভ্যালিড হিসেবে বিবেচিত হয়েছে, আপনারটা ইনভ্যালিড, বাতিল করা হয়েছে। এটাই তো আপত্তির জায়গা। ইন্টারেস্টিং জিনিস খেয়াল করুন, এই দুটো কিন্তু দুই জায়গায় হয়েছে, দুটো ঘটনা দুই জেলায় ঘটেছে। এখন পর্যন্ত যে ট্রেন্ড বা মিডিয়া যে রিপোর্ট বা আপনাদের যে অভিযোগ, তার ভিত্তিতে যা দেখছি তাতে হচ্ছে দুই জেলায় পরীক্ষকের ভূমিকায় ছিলেন, জাজমেন্ট দিয়েছেন, একটা পার্টিকুলার আইনের অধীনে থেকে তারা কাজ করেছেন। পরীক্ষকরা যেরকম খাতা যাচাই বাছাই করতে গেলে কোনো কোনো টিচার মার্ক দেওয়ার সময় একটু কার্পণ্য দেখান, আবার কোনো কোনো টিচার একটু উদার থাকেন, এই পর্যায়ের জাজমেন্টে একই মামলায় একই রায় একই অপরাধে এক এক জাজ ভার্ডিক্ট ঘোষণা করার সময়ও ভিন্ন ভিন্ন হয় কিন্তু। হ্যাঁ, তো এই জায়গা থেকে ওই পরিত্রাণ পাওয়ার জন্যই কিন্তু যখন আপনি আপিল করছেন, আপনারা যেটা আপিল করেছেন, আপনাদের যাদের বাতিল হয়েছে ইতিমধ্যে, যারা আপিল করেছেন, দেখুন সেখানে কিন্তু যে আপিল বোর্ড বা ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশনের নেতৃত্বে আপিল বোর্ড কাজ করবে, সে আপিল বোর্ড কিন্তু তখন একই সিদ্ধান্ত দিবে, ওনার কিন্তু ভিন্ন ভিন্ন নয়। এবার আসুন আমি অ্যাডভান্টেজের কথা বলি।
ধরুন জামাতের একজন ক্যান্ডিডেট যিনি ফেনী জেলা থেকে নির্বাচন করছেন কোনো একটা কনস্টিটিউয়েন্সি থেকে, উনার যেই গ্রাউন্ডে মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বাতিল বলে ঘোষণা করেছেন, একই গ্রাউন্ড থাকার পরেও দিনাজপুরের রিটার্নিং অফিসার যদি অন্য এক ক্যান্ডিডেট, জামাত হোক বা অন্য বিএনপির হোক, যে প্রার্থীরই হোক, তারটা যদি বৈধ ঘোষণা করেন, সেটা তো আপনার জন্য লিগালি একটা অ্যাডভান্টেজ। আপনি আপিল বোর্ডে গিয়ে দেখাতে পারবেন, দেখুন দিনাজপুরের এই ক্যান্ডিডেটের একই জিনিস পরেও তারটা ভ্যালিড। সুতরাং ভাই আমরা আনফরচুনেটলি, আমি এখন পর্যন্ত মনে করি, আমি যতটুকু নির্বাচন প্রক্রিয়াকে বুঝি, আনফরচুনেটলি এই যে যাচাই বাছাই প্রক্রিয়ায় যে বাতিল হওয়াটা, এটা বাংলাদেশের নির্বাচনে আমি কিন্তু এটা কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, বাট আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে বলছি, আমি দীর্ঘদিন নির্বাচনের এই প্রক্রিয়াগুলিকে সাংবাদিক হিসেবে কভার করার সুযোগ পেয়েছি। আমি সেই জায়গা থেকে যা বুঝতে পারি, যতগুলি নমিনেশন পেপার এখন পর্যন্ত বাতিল বা স্থগিত হয়েছে, তার অধিকাংশই আপিলে ফেরত পাওয়ার যোগ্য। কারণ একটা ট্রেন্ড তো আছে, অতীতে আমরা দেখেছি যে প্রবলেমগুলির কারণে স্থগিত হয়েছে বা বাতিল হয়েছে, সেগুলি মিট করা সম্ভব প্রার্থীদের পক্ষে। সুতরাং এটা অনেক বড় জটিল ঘটনা নয়। এটাকে নিয়েই যদি আমরা এই প্রক্রিয়ায় চলে যাই যে এখন মানুষকে দলীয়ভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা সেই পুরনো রাজনীতিতে থেকে গেলাম। আপনাদের যে রাজনীতি, বিএনপি একটু ফয়েজ ভাইকে একটু ক্ল্যারিফাই করলে, অল্প 30 সেকেন্ড শেষ করি। জি আমি একজন প্রার্থী, আমি মনোনয়নপত্র বৈধ হয়েছে আলহামদুলিল্লাহ। জি আমি স্পষ্ট শুনেছি রিটার্নিং অফিসার বলেছেন এই ইস্যুতে আমার আসলে জানা নেই, অন্য কেউ জানা থাকলে বলতে পারেন। তিনি এইভাবে বলেছেন। যখন একজন ধরুন, রিটার্নিং অফিসার, এটা তো কোনো অসুবিধা না ভাই, এটাকে আপনি অসুবিধা বলছেন কেন? এখানে কি দলীয় ট্যাগ দেওয়া যায়? এটার কারণে ধরুন নির্বাচনের প্রক্রিয়ায় প্রার্থী থেকে শুরু করে ওই বোর্ডে যারা থাকছেন, অফিসারদের এই ইস্যুগুলোতে আরো মানে নিজেদের প্রিপারেশনটা সেই পর্যায়ে ছিল না। এক, 2 নাম্বার হলো কোথাও কোথাও রিটার্নিং অফিসারের যে আচরণ, এটা ন্যূনতম সৌজন্যতার পর্যায়ে একটা এক্সাম্পল দিন, একটা এক্সাম্পল দিন। হ্যাঁ, কুড়িগ্রামে যিনি রিটার্নিং অফিসার, উনি কোনো কথা না শুনে আমাদের প্রার্থী মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন। আমি আমার মনোনয়নপত্র, আমি বলি আমার মনোনয়নপত্রের ব্যাপারে 2টা আপত্তি অফিসিয়ালি অ্যাপ্লিকেশন করেছিল। প্রায় 47 মিনিটে শুনানি হয়েছে। শুনানির পর আমাদেরটা বৈধ করেছে। একটা শুনানি, একটা বৈধ করার জন্য 47 মিনিট শুনতে পারলো, আর তিনি 7 মিনিট শুনতে পারলেন না। আমি আপনাকে বলি, তার ব্যাপারে একটা বিরূপ মন্তব্য করাটা আমি খুব বেশি অস্বাভাবিক মনে করি না। তিনি শুনতে পারতেন। আইয়ুবী ভাই, আমি আপনাকে বলি, এই ঘটনা, এই যে পার্টিকুলার এক্সাম্পল দিলেন, এই ঘটনার পরও আমি আপনাকে বলি, খুবই অনেস্টলি বলি, আমি আমার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে বলি, এটাকে নিয়েও তারপরও যেই ধরনের পলিটিক্যাল স্টেটমেন্ট হচ্ছে, এইটা আমি যদি নিউট্রাল অবজারভার হিসেবে বলি, আমি বলবো যে রাইট, আপনারা স্টেটমেন্টটা ঠিক করছেন, প্রতিক্রিয়াটা ভালো দেখাচ্ছেন, যাতে যতটুকু ঘটনা বা যতটুকু আপনাদের কাছে অ্যানোমালিস মনে হয়েছে আপনাদের পলিটিক্যাল প্রেশারের কারণে ভবিষ্যতের দিনগুলিতে না হয়, সেটার জন্য যদি হয় ওয়েলকাম, সেটা হতে পারে। বাট এইটা এমন কোন ঘটনা এখন পর্যন্ত ঘটেনি যেটার জন্য আমাদের ইলেকশন সিস্টেমটাকে ফয়েল বলে ফেলতে পারবো আমরা। জি, পরিষ্কার করেছেন নিশ্চয়ই, এবং নিশ্চয়ই এই বিষয় নিয়ে আরও কোনো ডেভেলপমেন্ট থাকলে সেগুলো নিয়ে আলাপ করার সুযোগ হবে। আমি একটু কামরুজ্জামান রতন আপনাকে দিয়ে এই অংশে আলাপটা শেষ করতে চাই। সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো আসলে তাদের জায়গা থেকে নানামুখী দাবি তুলতেই পারে। জামাত ইসলামী তাদের জায়গা থেকে ডিসিএসপি বদলে ফেলানো দাবিও তুলতে পারে, এবং সেই জিনিসটা আসলে কতটা যৌক্তিক সেটা নিয়ে আলোচনাও হতে পারে। কিন্তু এই যে অভিযোগটা বারবার আসছে যে প্রশাসন একটি নির্দিষ্ট দলকে সুযোগটা দিচ্ছে, বোঝাই যাচ্ছে বিএনপিকে ইঙ্গিত দিচ্ছে, বিএনপির বক্তব্যটা আসলে এখানে কি? আচ্ছা, সেই ক্ষেত্রে আমার একটা যখন আমাদের মুন্সিগঞ্জ এরকম বাছাই পড়বে, মুন্সিগঞ্জ 3-এ ডিসি মহোদয় কিন্তু বারবার একটা কথা বলেছেন যে আমি কিন্তু সর্বোচ্চ ডিসিশনের মালিক নই, আমার বিরুদ্ধে আমি যেটা আজকে ডিসিশন দিলাম পর্যবেক্ষণ করে, এটার পরে কিন্তু আপনার বিভিন্ন ধাপে কিন্তু এটাকে চ্যালেঞ্জ করে আপনারা কিন্তু এপিলে যেতে পারবেন। সুতরাং আমি এই জায়গায় এখানে এই জিনিসটাকে আমি কিন্তু এইখানে কিন্তু স্টপ আমি মানে করে দিতে চাই। যেখানে জামাতে ইসলামের ভাই তাহলে এত কথা বলছেন এখন, তাহলে যে ডাকসু সহকারে বিভিন্ন আজকেও ডাকসুতে মানে জকসুতে তাদের যে বিজয় হলো, সেখানে কি জাতীয়তাবাদী ছাত্র দল বা আমরা বিএনপি থেকে কখনো বলেছি যে এইখানে তো রিটার্নিং অফিসার ছিলেন বা বিসি ছিলেন, তারা ছাত্র শিবিরের পক্ষে বায়াস ছিলেন? আমরা মনে হয় ফেসিস্ট যেটা পলায়নপর সরকার যেটা করেছে জিতার জন্য, যেটাকে তাদের কথাগুলোকে তার জায়েজ করেছে, আমার মনে হয় জিতলে আমরা যে সবকিছু আমাদের হালাল হয়ে গেল, আর পরাজিত হলে বা একটা ভুল ত্রুটি হলেই সার্বিক ইলেকশনের কন্ডাক্টটাকে এত রক্তক্ষয়ী সংগ্রামের পরে এইভাবে মন্তব্য করে ফেলা, আমার মনে হয় একটু দায়িত্বশীলতার জায়গা থেকে আরেকটু আমাদের সচেতন হওয়া উচিত। দ্বিতীয় অংশের প্রশ্নটা। জি, দ্বিতীয় অংশ এইটাই আমি বললাম
যে আমরা যখনই দেখব যে সার্বিকভাবে এই যে যেটা ফয়েজ ভাই বলেছেন যে এটা থেকে আমাদের সচেতনতা এবং সতর্কতা, কিন্তু আমরা পরবর্তী ধাপগুলোতে আমরা আরো বেশি সতর্কিত হব। এই যে সতর্ক যে মনোভাবটা এবং তাদের যে আন্তরিকতা, আমাদেরকে ভ্যালুস দিতে হবে। আমি মনে করি এত কিছুর পরে আমাদের যে নিজেদের যে আমাদের পরস্পর মমত্ববোধ এবং আমাদের যে গণতন্ত্রের জন্য আমরা যে লড়াই করেছি একসাথে, সংগ্রামটা করেছি কিন্তু একসাথে, হয় কেউ ছদ্মবেশে করেছি বা কেউ আমরা এই যে এনসিপির ভাইরা সম্মুখ সারিতে ছিল বা আমরা তাদের সাথে একীভূত ছিলাম, হয়তো ওইভাবে এক্সপোজ আমাদেরকে আমরা হতে পারিনি বিভিন্ন বাস্তবতার নিরিখে, কিন্তু যেভাবে আন্দোলনকে আমরা সাকসেস করেছি, আমার মনে হয় নির্বাচনের যে পরিবেশটা 17 বছর যেটা আমরা দিতে পারিনি, আমাদের অন্তরের যে জ্বালা এবং নাগরিকের যে আমাদের একটা দগ্ধীভূত আত্মা এবং ভোট দেওয়ার যে আমাদের সামনে যে ডেসপারেটলি আমরা একটা সুষ্ঠু ভোট দিতে চাই, এই জায়গায় যদি কোথাও যদি ডিসক্রিমিনেশন হয়ে থাকে বা হওয়ার সম্ভাবনা দেখি, এটাকে বড় করে না দেখে এখনই এটাকে ব্যর্থতায় পর্যবেসিত না করে এই ধরনের একদম একদম দায়িত্বশীলতার জায়গা আপনার থেকে বক্তব্যটা আমাদেরকে কথা একদম বলা উচিত। পরিষ্কার। আমি বিরতিতে যাওয়ার আগে ফয়েজ আহমেদ আপনার কাছ থেকে সবশেষ মন্তব্যটা নিতে চাই। মানে একটা শেকড় ঠিক এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলের আছে, শেকড়টা হচ্ছে যে সবাই গণ অভ্যুত্থানের শক্তি। কিন্তু দিন শেষে আমরা যখন দেখি পাল্টি আক্রমণ এবং সেই আক্রমণটা একেবারে সেই পুরাতন রাজনৈতিক ধারা, তখন তো একটা শঙ্কা তৈরি হয়। আপনার জায়গা থেকে পুরো বিষয়টা নিয়ে কি পর্যবেক্ষণ দেবেন? না, দেখুন, আমি 5 আগস্টের পর থেকেই আমাদের যেই অভ্যুত্থানের পক্ষের যে শক্তিগুলি বা এখানে গণতান্ত্রিক ক্রিয়াশীল যে সমস্ত রাজনৈতিক দল, তাদের মধ্যে ক্ষণে ক্ষণেই নানান আমরা বাহাস দেখেছি। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আপনি যদি বিবেচনা করেন, এই বাহাস খুব বেশি একটা সংঘাতে এখনো গড়ায়নি। আপনি যদি খেয়াল করেন যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি নমিনেশন ঘোষণা করার পর তার মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যতটা সংঘাত সহিংসতার আশঙ্কা পলিটিক্যাল অ্যানালিস্টরা করেছেন, সেই পর্যায়ে হয়নি। আপনি যদি দেখেন যে নমিনেশন পেপার সাবমিশনের ক্ষেত্রে এক প্রার্থী ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কোনো প্রতিবন্ধকতা তৈরি করেনি, একটা মানে সহনশীল রাজনৈতিক অবস্থা তৈরি করেছে। সুতরাং এই যে বাহাসটা হবে, এর অন্যতম কারণ হচ্ছে, ধরুন এই যে আমার দুই ভাই এখন স্ক্রিনে আছেন, দুটি রাজনৈতিক দলের আদর্শকে ওনারা ধারণ করেন। ওনারা কিন্তু একসঙ্গে ধান খেতে লুকিয়েছিলেন, ওনারা একসঙ্গে গভীর নদীতে গিয়ে রাতের বেলায় আশ্রয় নিয়েছিলেন, ওনারা একসঙ্গে লড়েছেন, ওনারা একসঙ্গে মরেছেন, এই রাজনৈতিক দলগুলির মানুষেরা। সো তাদের পারস্পরিক ওই রেসপেক্টটা এখনো নানানভাবে আমরা দৃশ্যমান দেখি। এরপরেও বয়ানে কথাগুলি থাকবে, এর কারণ হচ্ছে সব রাজনীতি তো এক হয়ে যায়নি, সবার নিজ নিজ আদর্শ আছে, নিজ নিজ টার্গেট আছে, নিজ নিজ ভোটারদেরকে টার্গেট করার, প্রলুব্ধ করার, নিজেদের কর্মীদেরকে উজ্জীবিত করার রাজনৈতিক কিছু চেষ্টা আছে। হয়তো আইডিয়ালি আমরা এই বাহাস থেকেও আরো শুদ্ধ জায়গায় কিভাবে আসতে পারি, এটা ভবিষ্যতের রাজনীতি বলে দিবে, চর্চার মধ্য দিয়ে যেতে হবে। বাট আমি এখন পর্যন্ত ভয়টা পাই না। বাট নাগরিক মনে এটা একটা আশঙ্কা তৈরি করে, এই কারণে আমরা তো আসলে ভয়াবহ দুর্দিন দেখে অভ্যস্ত। এখন আমরা, আগে তো সবাই চুন খেয়ে মুখ পড়েছে, এখন দই দেখলেও ভয় পাচ্ছে। এই ভয়টা কতটা কমানো যায়, পলিটিক্যাল পার্টিগুলি এই জায়গায় একটু রেসপন্সিবল হলে, আই থিঙ্ক এভরিথিং উইল বি ফাইন। চমৎকার। আপনি আসলে যে সমস্ত বিষয়গুলো বললেন, এই বিষয়গুলো নিয়ে যদি রাজনীতিবিদরা মাথায় রাখেন, আমার মনে হয় আসলে এই জাতীয় বিষয়গুলো নিয়ে বাহাস হবে, কিন্তু সেই জায়গা থেকে একটা চমৎকার সমাধানও আসবে। অনেক ধন্যবাদ আপনার দুজনকেই আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও পাবো এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হয়তো আপনাদের কাছ থেকে জানার সুযোগ হবে। 71 জানালে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি, এবং যে ইস্যুটা নিয়ে কথা বলতে চাই তার একটা ছোট্ট ধারণা আপনাদেরকে দিতে চাই। দর্শক, আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পক্ষ থেকে একটা প্রতিনিধি দল বিসিবির সভাপতি সহ সচিবালয়ে গিয়েছিলেন, এবং সেখানে আসলে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে কথা হয়েছে, এবং সেই কথা শেষ হওয়ার পর একটা বিষয় ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করে বলে দিয়েছেন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই, বাংলাদেশ তার মর্যাদার যে প্রশ্ন, সেই প্রশ্নে কোনো আপোষ করবে না, অতএব বাংলাদেশ আসলে ভারতে বিশ্বকাপ টি-20 ক্রিকেট খেলতে যাবে না। সেক্ষেত্রে আর এক আয়োজক দেশ শ্রীলঙ্কা, সেখানে বাংলাদেশে খেলতে চায়, এটাও কিন্তু আসিফ নজরুল স্পষ্ট করেছেন, এবং বিসিবির সভাপতি তিনিও বলেছেন এটা অনেকটা গুজব যে আইসিসি স্পষ্ট করে বলে দিয়েছে যে ভারতে খেলতে যেতেই হবে, কারণ এরকম কোনো রিপ্লাই আসলে আইসিসির পক্ষ থেকে আসেনি। আমরা আসলে এই খেলাধুলার বিষয়টা নিয়ে সবশেষ আপডেট এবং বিশ্লেষণ খুব চমৎকারভাবে যার কাছ থেকে শুনে থাকি, ফয়সাল তিতুমির, তাকে যুক্ত করতে চাই, এবং শুরু থেকে আমাদের সঙ্গে তো আছেনই ফয়েজ আহমেদ, আমরা নিশ্চয়ই তারও মতামত জানার চেষ্টা করব। ফয়সাল তিতুমির, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং অনেক কিছু জানতে চাওয়ার আছে আপনার। সাধারণ মানুষের সাধারণ প্রশ্নটা দিয়ে শুরু করি। আইসিসি আসলে
খুব বেশি ভারতের পক্ষ হয়ে কি জানিয়ে দিল কিনা যে বাংলাদেশকে সেখানে গিয়ে খেলতেই হবে, অর্থাৎ বাংলাদেশে যে নিরাপত্তার কনসার্ন, মিডিয়া কর্মীরা সেখানে যাবে এবং দর্শকরা যে ভারতের ভিসা পাওয়াটা রীতিমতো কঠিন হয়ে যাবে, সেখানে গিয়ে খেলা দেখার তো আরও বড় ঝুঁকি, এই সমস্ত বিষয়কে আইসিসি আমলে নিচ্ছে না? আপনার বিশ্লেষণ কি বলে আসলে? প্রথম কথা হচ্ছে যে আইসিসির সঙ্গে বিসিবির এই বিষয়ে কথাই হয়েছে মোটে একবার। জি। এবং সেদিনই আসলে রাতে ওই খবরটা আসে একটা ওয়েবসাইটে, যে ভারত বলেছে বাংলাদেশ, আইসিসি বলেছে যে বাংলাদেশকে বিশ্বকাপ খেলে ভারতেই যেতে হবে অথবা তারা পয়েন্ট হারাবে। কিন্তু এই খবরটি কিন্তু সত্যি নয় বলে দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। তারা যেটা বলছে যে তারা আসলে আইসিসির সঙ্গে কথা বলেছে, তাদের বিষয়গুলো অবস্থানটা স্পষ্ট করেছে, এবং আইসিসি সেগুলো আমলে নিয়ে তাদের সঙ্গে মিলে কাজ করার ব্যাপারে উইলিং বা তাদের ইচ্ছের কথা জানিয়েছে। কিন্তু একই সাথে কিন্তু আবার এটাও জানতে পেরেছি যুব ক্রীড়া উপদেষ্টার মুখ থেকে, তিনি কিন্তু বলছেন যে তারা তাদের যে সিকিউরিটি কনসার্ন বাংলাদেশের, সেখানে দর্শকরা যাবে যেমনটা আপনি বললেন, আরো নানান স্টেক হোল্ডাররা যাবে বাংলাদেশ থেকে, তাদের সিকিউরিটি কনসার্নের ব্যাপারটি পুরোপুরি তারা আইসিসি কে বোঝাতে সক্ষম হননি, এরকমটা বলেছেন যুব ক্রীড়া উপদেষ্টা। সো এখন পর্যন্ত বিষয়টা একেবারে আলোচনাধীন, এবং আলোচনার পর্যায়টা হচ্ছে প্রথমত বিসিবি বরং তাদের নিজেদের অবস্থানটা পরিষ্কার করেছে। তারা প্রথমেই পরিষ্কার করে চিঠি দিয়েছে, এবং একই সাথে কি করলে কি হবে বা কি হইলে কি করিবে এরকম একটা অবস্থানও তারা পরিষ্কার করে রেখেছে আজকে এই মিটিং এর পরে, যে তারা যত কিছু হোক ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। তো এই অপশনটার ইতি এখন আইসিসির, বলটা এখন আইসিসির কোর্টে। অবভিয়াসলি আইসিসি এখন বাংলাদেশের অবস্থানগুলো নিয়ে তারা এটাকে অ্যাসেসমেন্ট করবে, এবং দেন তারা দে উইল টক টু দ্য হোস্ট কান্ট্রি বিসিসিআই। তাদের সঙ্গে তখন হয়তো তারা বসবে এবং তখন এই বিষয়গুলো নিয়ে আরো ফার্দার ডিসকাশন হবে, এবং এর পরে হয়তো তারা অবস্থানটা জানাবে। এবং এখানে আমার যেটা মনে হচ্ছে, আসলে আমরা যেরকম খুব তাড়াহুড়ো করছি, মনে হচ্ছে আজকেই জানিয়ে দেবে কালকে, বিষয়টা আসলে তা না। ইট উইল টেক সাম টাইম। এবং যেহেতু এত বড় একটা সিদ্ধান্ত, বিশ্বকাপের খুব বেশি সময় নেই, যে কোনো মূল্যে বিশ্বকাপটা করতে মানে সফল করতে চায় অবশ্যই আয়োজকরা, এবং বাংলাদেশও এখানে যে কোনো মূল্যে খেলতে চায়, এরকমটাই বাংলাদেশ জানিয়েছে। ফলে এই কিভাবে একটা সলিউশন বের করা যায় সেই দিকে যাবে। আমার মনে হয় না যে একেবারে দুপক্ষের, অবশ্যই এখানে ইগো একটা বড় ব্যাপার, বিসিবির দিক থেকে একটা ইগো আছে যে আমরা যদি এখন শেষমেশ ভারতেই খেলতে যাই, তাহলে আসলে এখানে একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অবস্থান ছিল শুরু থেকে সেটা হালকা হয়ে যায়, বা বাংলাদেশের অবস্থান। একই সাথে বিসিসিআই এর জন্য এটা একটা ইগোর ব্যাপার, যে তারা যদি শেষ পর্যন্ত এত কিছুর পরে বাংলাদেশকে যদি শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপটা খেলে, তখন তো এটা ভারত মনে করতে পারে এটা বোধহয় তাদের এক ধরনের হার। তো এই ইগোর ব্যাপারটাকে পার করে আসলে আসতে হবে সমাধানটা, এবং সেই ব্যাপারে আসলে আমার মনে হয় আইসিসি কতটুকু সমর্থন হবে আমরা জানি না, কারণ আপনি যেরকমটি বললেন যে আইসিসির চেয়ারম্যান, সিইও বোথ আর ইন্ডিয়ান, সো অবভিয়াসলি একটা ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স তো সেখানে আছেই। বাট আমার মনে হয় আগামী আরো কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। চমৎকার। আমি আবারও ফিরবো আপনার কাছে, এবং তখন ওয়াক ওভার শব্দটা যদি প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে বাংলাদেশি ক্রিকেটের কোন ধরনের পয়েন্ট হারাতে হতে পারে, সমীকরণটা কি হতে পারে? ইতিহাসে আমরা দেখেছি কয়েকবার এরকম ঘটনা ঘটেছে, সেটা একটা ধারণা আপনার কাছ থেকে নেব। আমি একটু ফয়েজ আহমেদ আপনার কাছে আসতে চাই। মানে আমরা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দেখতে পেলাম যে সার্কের প্রায় সবকটি দেশ এসছে, এবং আলাদা করে নজর পড়েছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রীর, তিনি এলেন, নরেন্দ্র মোদীর বার্তা নিলেন। আমাদের গণমাধ্যম অনেকে সংবাদ পরিবেশন করলো যে ভারত বাংলাদেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এরকম আলাপ যখন করছি ডিপ্লোমেসিতে, তখন আমরা দেখতে পেলাম স্পোর্টসে এরকম ঘটনা যে একটা গ্রুপ অফ মৌলবাদী তাদের কথায় স্বয়ং সরকার পর্যন্ত একটা সিদ্ধান্ত নিল, এবং বাংলাদেশ থেকে আমাদের মুস্তাফিজকে চলে আসতে হলো আসলে আইপিএল বাদ দিয়ে। মানে কি বলবেন আসলে, আমাদের ডিপ্লোমেসিটা কি সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে ভারত বাংলাদেশের? না, দেখুন, আপনি প্রশ্নের শেষ অংশে যেটা বলছেন ডিপ্লোমেসির সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে কিনা, সেটার আগে আমি আসি যে এখানে কনসার্নের জায়গাটা খুব পরিষ্কার, কিন্তু হ্যাঁ, কতটা ইগো না সেটা হয়তো জার্নালিস্টিক হইতে আলাপ আলোচনা হতে পারে, বাট দ্য রিয়েলিটি ইজ আমাদের দেশের একজন প্লেয়ারকে যখন তারা নিরাপত্তা দিতে পারবে না, সে জায়গায় খুব স্বাভাবিক প্রশ্ন, এটার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। সে জায়গায় আপনি 15 জন প্লেয়ার পাঠাবেন, বা সঙ্গে কোচ যাবে, আরও স্টাফরা যাবেন, মানে একটা বড় বহর আর কি। দর্শকের কথা না হয় বাদই দিলেন, দর্শক গেল কি গেল না সেটা অন্য বিষয়। এখানে জার্নালিস্টরা যাবে সেখানে এই স্পোর্টস ইভেন্টটা কাভার করতে, তাদের সিকিউরিটির বিষয়। সো একটা রাষ্ট্র কিভাবে, যেখানে জানে যে পরিষ্কারভাবে পোটেনশিয়াল রিস্ক সেখানে আমাদের জন্য আছে, সেখানে আমাদের মানুষগুলিকে ঠেলে দিবে বিপদের মুখে, এটা তো হতে পারে না। তো সেই জায়গা থেকেই বাংলাদেশের যেটা দায়িত্ব, বাংলাদেশের পক্ষে তো ভারতের এই নিরাপত্তা পরিস্থিতি ডেভেলপ করা সম্ভব নয়। বাংলাদেশের পক্ষে যেটা সম্ভব সেটা হচ্ছে নিজ দেশের নাগরিকদের, নিজ দেশের এই প্লেয়ারদের, নিজ দেশের জার্নালিস্টদের, নিজ দেশের স্টাফদের
নিরাপত্তাটা এনশিওর করার জন্য প্রিকশন হিসেবে কি করা যায় সেটা নিয়ে আইসিসির সঙ্গে আলাপ করা। সেই জায়গা থেকে সুতরাং যেহেতু ভারত যদি এটা এনশিওর করতে পারে যে সে নিরাপত্তা দিতে পারবে, তাহলে তো এটা দাঁড়ায় যে তাহলে মোস্তাফিজের ক্ষেত্রে সেটা হয়নি কেন। তো সেক্ষেত্রে অনেকেই বলছে যে মাঠের খেলা আসলে এখন কূটনীতি পর্যন্ত গড়িয়েছে সেই জায়গায়। আর কূটনীতির প্রসঙ্গে যখন আসছেন আপনি তখন প্রশ্ন করছেন যে বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্ক আসলে তলানিতেই চলে গেল কিনা। দেখুন, বাংলাদেশ এবং ভারতের যে কূটনৈতিক সম্পর্ক সেটা পৃথিবীর 8-10টা দেশের সঙ্গে যে অপরাপর কূটনৈতিক সম্পর্কগুলি হয়, দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক, সেরকম জায়গায় তো কখনো ছিল না। কেন ছিল না আমি বলছি যে ভারত রাষ্ট্র হিসেবে বা সরকার হিসেবে তারা একটা বড় ধরনের ভুল করেছে। তারা ডিপ্লোম্যাটিক যেই ফিনান্স এখানে করেছে সেটা তাদের অপাত্রে দান হয়েছে। কেন বলছি যে দেখুন, আপনি একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করবে, নাগরিকের সম্পর্ক তৈরি হবে। সেখানে সরকারে কেউ একজন আসলো, কেউ একজন গেল, তার সঙ্গে তার পুরো সম্পর্ক ভেঙে পড়ার কোনো সম্পর্ক নেই। অতএব ভারত ভুলক্রমে তার কূটনৈতিক ব্যর্থতার কারণে দীর্ঘদিন এখানে আওয়ামী লীগের পিছনে ইনভেস্ট করেছে। এর ফলে কূটনৈতিক সম্পর্ক তো সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলবো বরঞ্চ আমরা যে মর্যাদাপূর্ণ কূটনৈতিক সম্পর্কের কথা বলছি, দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বলছি, আমরা যে সাম্য এবং ব্যালেন্স সম্পর্কের কথা বলছি, সেটার জন্য যেই কূটনৈতিক সম্পর্কটা থাকা প্রয়োজন সেই বিষয়টাই এখন মেরামত হচ্ছে, আসলে এর বাইরে কিছু নয়। আপনি আমার সম্পর্ক নাই বা সম্পর্ক আছে এভাবে বিবেচনার চেয়ে আমার যে সম্পর্কটা থাকা প্রয়োজন, যে সম্পর্কটা ন্যায্যতার, সেই সম্পর্কটাকে মেরামত করার জন্য বাংলাদেশ 5 আগস্টের পর থেকেই, অর্থাৎ অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই আগ্রহী। এই মেরামতের কাজে যদি ভারত এগিয়ে আসে, সহযোগিতা করে, আমাদের ন্যায্যতা, আমাদের সাম্য, আমাদের নাগরিকদের প্রতি সম্মান দেখিয়ে যদি কূটনৈতিক সম্পর্ক তৈরি করা যায়, তাহলে ডেফিনেটলি এটা একটা বাংলাদেশ ভারতের খুব দারুণ কূটনৈতিক সম্পর্ক হতে পারে। কারণ আপনি একবার চিন্তা করুন যে প্রধান উপদেষ্টা নিজেই এই কথাটি বলেছেন যে আপনি যদি ভারতের মানচিত্র আঁকতে চান তাহলে বাংলাদেশের মানচিত্র না এঁকে ভারতের মানচিত্র আঁকা সম্ভব নয়। সুতরাং এত ঘনিষ্ঠ প্রতিবেশীর সঙ্গে কেউই দুঃসম্পর্ক চায় না। আমরা সুসম্পর্ক চাই, তবে সেটা ন্যায্যতার। তার মানে যেই চশমা দিয়ে এতদিন তারা দেখতো সেই চশমাটা আসলে বদলাতে হবে। ডেফিনেটলি এটা তাদের ভুল। হ্যাঁ, আমি একটু ফয়সাল দিয়ে তুমি আপনার কাছে আসি। আপনি এক যুগেরও বেশি সময় ধরে আসলে এই খেলা নিয়েই আছেন, নানামুখী বিশ্লেষণ আপনার কাছ থেকে জানি। সেই জায়গা থেকে একটু বলবেন, মানে বাংলাদেশ যদি ফাইনালি এরকমই হয় যে ভারতেই ওয়ার্ল্ড কাপ খেলতে হবে এবং বাংলাদেশ এখানে যাবে না, সেই হিসেবে ওয়াক ওভার শব্দটা তো চলে আসে। কি হবে যদি বাংলাদেশ না যায় এবং ভারতে, একটু বলবেন আর কি। That would be the last option, and of course, also the last thing that we would want actually. Obviously, হ্যাঁ, বাস্তবতা হচ্ছে সেটাই। এবং আইসিসির ইতিহাস এরকম হয়েছে। 1996 ওয়ার্ল্ড কাপ, শ্রীলঙ্কায় তখন অনেকটা সিভিল ওয়ার চলছিল। অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ যায়নি, তাদের পয়েন্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল এবং শ্রীলঙ্কা ফাইনাল জিতেছিল অস্ট্রেলিয়াকে হারিয়েই। সবচেয়ে ভালো উদাহরণ আছে 2003-এ। 2003-এ হচ্ছে আফ্রিকায় প্রথমবারের মতো বিশ্বকাপ হচ্ছিল, কেনিয়া এবং জিম্বাবুয়েতে যায়নি, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, এবং শেষ পর্যন্ত কেনিয়া সেই বিশ্বকাপে এই পয়েন্টগুলো নিয়ে সেমিফাইনাল খেলেছিল। তো এখন যদি এই বিশ্বকাপে বাংলাদেশ না যায় এবং যদি শেষ পর্যন্ত ওইটাই ডিসিশন হয় যে ভারতেই যেতে হবে, এবং সেখানে যদি বাংলাদেশ আপত্তি জানায়, তাহলে আসলে বিশ্বকাপটা হয়ে যেতে পারে 19 দলের। ইনফ্যাক্ট 19 দলের হওয়ার সম্ভাবনাই তখন আসলে সামনে থাকবে। ফলে বাংলাদেশের ম্যাচগুলোতে অটোমেটিক্যালি অপোনেন্টদেরকে আসলে উইনিং যে পয়েন্ট সেটা পুরোটাই দিয়ে দেওয়া হবে। এবং বাংলাদেশ অবভিয়াসলি গ্রুপ পর্বে যে 4টা ম্যাচ, সেখানে যদি তারা না খেলে তাহলে তাদের অপোনেন্টরা সেই পয়েন্টটা গিফট পাবে এবং তার ভিত্তিতে আসলে সিদ্ধান্ত বা ডিসিশন তখন পয়েন্ট টেবিলেই ঠিক করে দিবে যে কারা যাচ্ছে পরের পর্বে। বাট এগেইন এটা একেবারেই আসলে সব শেষ অপশন, এবং আমরা আসলে কোনোভাবেই সেটা চাই না। আর কিন্তু আরেকটা বিষয় যদি এর সাথে একটু যুক্ত করে দেন, আমরা কয়েকটা শক্ত সিদ্ধান্ত নিয়েছি, তার ভিতরে এটা অবশ্যই একটা যে বাংলাদেশ আসলে ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না। অত্যন্ত যৌক্তিক কিছু কারণ আছে। নিরাপত্তা যেহেতু সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ খেলোয়াড়রা আসলে নিরাপত্তা ইস্যু মাথায় রাখবে নাকি গেম স্ট্র্যাটেজি রাখবে, দুটো একটা বাড়তি চাপ হবে, যে কারণে তারা যাবে না, এটা একটা সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে বাংলাদেশ আসলে আইপিএল প্রচার করবে না, কারণ যে আইপিএল থেকে যে ইস্যুতে মুস্তাফিজকে আসলে বাদ দেওয়া হলো সেটা আসলে বাংলাদেশ কখনোই সমর্থন করে না। একদিকে না যাওয়া বাংলাদেশের ভারতে, অন্যদিকে আইপিএল প্রচার না করা। আমরা আসলে টাকা পয়সার দিক থেকে, লভ্যাংশের দিক থেকে, ব্যবসায়িক দিক থেকে আদৌকে ভারতকে কিছুটা চাপে রাখতে পারলাম কিনা, বার্তাটা যদি ওইভাবে আমরা চিন্তা করি। এদিক থেকে চিন্তা করলে তো অবশ্যই কিছুটা অবভিয়াসলি। যদিও আইপিএল এর ক্ষেত্রে আসলে বরং উল্টোটা, কারণ বাংলাদেশ থেকে যারা খেলা দেখাবে তারা অনেক আগেই আসলে টিভি রাইটসটা কিনেছে, সব তো কিনেছে, একটা বড় অঙ্কের টাকা দিতে হয়েছে। জি। এখন সেই টাকা আবার ভারত থেকে হয়তো তাদের ফেরত আনতে হবে। কিন্তু স্টেডিয়ামে যদি বাংলাদেশের ম্যাচ না হয়, যেগুলোর আসলে টিকিট অলমোস্ট সোল্ড আউট বলা হচ্ছে, এবং বাংলাদেশের ম্যাচে সাধারণত হাউসফুল দর্শক হয়,
এখন যদি সেখানে বাংলাদেশ না যায় এবং ওই ম্যাচগুলো যদি না হয়, একেবারে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে যে এই টিকিট বিক্রির আয়, একই সাথে ম্যাচ ডেতে হচ্ছে স্টেডিয়ামের যে ব্র্যান্ডিং হয়, স্পন্সররা থাকে ম্যাচ ডে ঘিরে, সেগুলোর কিছু পার্টিকুলার জায়গায় আসলে তারা অবভিয়াসলি ক্ষতিগ্রস্ত হবে। এবং এটার অঙ্কটা আসলে ঠিক নিশ্চিত করে বলা যায় না, তবে শুধু টিকিট বিক্রির অর্থটার হিসাব বের করা খুব সহজ। যেহেতু বাংলাদেশের তিনটায় কলকাতা এবং একটা মুম্বাইতে, এবং এই চারটে স্টেডিয়ামে ধরুন প্রায় 2 লাখ দর্শক হতো, এখন এই 2 লাখ দর্শকের টিকিট আসলে বিক্রি অবিকৃত থেকে যাবে, এবং সেই অর্থটা সরাসরি আসলে যেহেতু সেটা পাবে না, সেটা একটা ক্ষতি। কিন্তু এইটার আসলে খুব বড় ইম্প্যাক্ট পড়বে আমরা যদি একটু ফিউচারের দিকে তাকাই। মানে সামনে আসলে অনেকগুলো আরো বড় বড় ইভেন্ট থাকবে, যখন সেখানে জি। আইদার বাংলাদেশ হতে পারে, ভারতে হতে পারে, এবং এই সম্পর্কটা যদি এই পর্যায়ে যায়, তখন যেটা এখন পাকিস্তানের সঙ্গে ভারতকে করতে হয়, নিউট্রাল ভেন্যুতে খেলতে হয়, বাংলাদেশের ক্ষেত্রে আসলে ফিউচারে মানে যদি এই বিশ্বকাপের সলিউশন না আসে, তাহলে আসলে ফিউচারটাই অনিশ্চিত হয়ে পড়বে। এবং তখন বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজ, যেটা এরই মধ্যে একবার ভারত নিজেদেরকে সরিয়ে নিয়েছে, একদম সেই একদম দ্বিপাক্ষিক সিরিজে একদম খুব আসেনি, সত্যি কথা। এবং এবং ফয়সাল একই যদি সাথে আপনি এই বছর সেপ্টেম্বরে আবারও আসার কথা, সেটাও কিন্তু একটা হুমকির মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ ফয়সাল তিতুমির। আপনার এই বিশ্লেষণটা জানা খুব জরুরি ছিল, কারণ অনেকেই আসলে অনেক ধরনের সমীকরণ মেলাচ্ছেন। কারণ এই গুজবটা আসলে খুব শক্তভাবে ছড়িয়ে গিয়েছে যে আসলে আইসিসি বলে দিয়েছে ভারতে যেতেই হবে, বাংলাদেশকে নয়তো পয়েন্ট কাটা যাবে। কিন্তু আমরা যেটা মেইলের অপেক্ষায় আছি, ফিরতি মেইলের, সেই তথ্যটা হয়তো অনেকে জানেন না, এবং আপনি সেটা পরিষ্কার করলেন। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। ফয়জ আহমেদ, আমার হাতে একটা সিসিটিভির ফুটেজ এসেছে। আমরা যেটা দিয়ে শুরুটা করেছিলাম, যে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় দুর্বৃত্তগুলিতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বির নিহত হয়েছেন, সেই ফুটেজটা আমার হাতে এসেছে। যতটুকু আসলে এডিট করে মানে সহিংসতার অংশটা প্রচার করা যায়, আমরা সেটা একটু দেখাতে চাই। এবং দর্শক, চলুন একটু দেখে আসি সেই সিসিটিভির ফুটেজটা। 12 মিনিট 48 সেকেন্ড। আমি কাছে নিয়ে যান। ধরুন একটু সুন্দর দিন। সুন্দর করে ধরুন। হ্যাঁ, ওই ডক্টর দেখা যায়। দেখা। যে এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কারওয়ানবাজার এলাকার তেস্তুরি বাজারের স্টার কাবাব হোটেলের পাশে। এটাকে বলা হয় আহসানুল্লাহ গলি। এবং যেই সময়টা দেখা যাচ্ছে, এটা বোধ করি 8:30টার দিকে। ফুটেজটা বোধহয় এ পর্যন্তই ছিল। এবং এটা ভালো যে সহিংসতার তেমন কোনো ছবিটা আমরা অন্তত দেখলাম না, কিন্তু কিলিং মিশনে যারা আছে তাদের একটা ধারণা আমরা পেলাম। এবং বোধ করি এই ছবিটা সব সাংবাদিকদের হাতে কম বেশি পৌঁছে যাবে, এবং প্রতিবেদন আকারে আমরা তো দেখব। একটা মন্তব্য আপনার কাছ থেকে একটু জেনে নিয়ে তারপর বিরতিতে যাব। না, এটা ফুটেজটা তো দেখলাম, এখানে আসলে খুব বেশি কিছু পরিষ্কার এখনই বোঝা যাচ্ছে না। না। নিশ্চয়ই রাতের ফুটেজ, সেটা একটা ঘটনা। আমি ধারণা করি এটা তো নিশ্চয়ই আশেপাশের কোনো একটা ভবন থেকে পাওয়া সিসি ক্যামেরার ফুটেজ। একদম। নিশ্চয়ই আরো ক্লোজ অন্যান্য দিক কোনো থেকেও আছে। ফুটেজ পাওয়া যাবে, কারণ আপনি যে এলাকাটায় এই ঘটনা ঘটেছে সেটা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ঠিক পেছনের যে রাস্তাটা সম্ভবত, তাই না? তো সেটা যদি হয় ওই দিকটায়, আমার যতটুকু জানা আছে, আরো অনেক ভবনের ক্যামেরা হয়তো পাওয়া যাবে। দুজন কিলিং মিশন আমরা যদি ধরে নিই যে তারা দুজন আছে, দুজনের মাথায় কিন্তু হেলমেট আমরা দেখতে পেলাম সেই ছবিটা আর কি। ওকে, সেক্ষেত্রে মানে ঠিক আসলে ওনারা যে দুজন দৌড়ে পালাচ্ছে বা দৌড়ে যাচ্ছে, তারা কি ঠিক কিছু একটা ঘটিয়ে দৌড়ে যাচ্ছে, নাকি তারা হ্যাঁ, অনেক কিছু আসলে নিজেরা আতঙ্কিত হয়ে দৌড়াচ্ছে, হ্যাঁ। এটা বোঝা মুশকিল। তো যাই হোক, এটা আমার মনে একটা হয় সাইডে দেখলাম আর কি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চয়ই আরো অনেক ফুটেজ সংগ্রহ করেছেন ইতিমধ্যে। আমরা আশা করি এটার একটা নিশ্চিত সুরাহার পথে অবশ্যই তারা যেতে সক্ষম হবেন। অনেক ধন্যবাদ ফয়েজ আহমেদ। আসলে এটা আপনাকে দেখাতে পেরেও ভালো লাগছে, কারণ এই জিনিসগুলো আসলে তদন্ত করার ক্ষেত্রে খুব ভালো ভূমিকা রাখে। কারণ গণমাধ্যম কর্মীরা আসলে এটুকুই করতে পারে, যে ঘটনাগুলো ঘটছে সেই সিসিটিভি ফুটেজগুলো এগিয়ে দিতে পারে। কারণ শরীফ ওসমান হাদির ক্ষেত্রেও এরকম হয়েছে, প্রচুর সিসিটিভির ফুটেজ আমাদের হাতে এসেছে, এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার যেই ফুটেজ সেগুলো আমাদের কাছে এসেছে। কিন্তু মুশকিল হচ্ছে, যিনি আসলে মূল অপরাধী, ডিবির পক্ষ থেকেও বলা হয়েছে যে তিনি আসলে এখন পর্যন্ত তাকে ধরা যায়নি, কিন্তু তার ফুটেজ যেটা তিনি এখানে পাঠাচ্ছেন। আমি আপনাকে জাস্ট শরীফ ওসমান হাদির ঘটনা যখন আনলেন, আমি ওভারঅল জেনারেলি একটা বিষয় বলি। আমাদের আমি শরীফ ওসমান হাদির ঘটনায় যখন আলোচনাগুলি হচ্ছিল, বিভিন্ন জায়গায় দেখছিলাম যে বলা হচ্ছিল যে ফেসবুকে চলে আসছে, সাংবাদিকরা দেখাচ্ছে, কিন্তু গোয়েন্দারা কেন পারছে না।
এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যেমন এই ফুটেজটা পাওয়া মাত্রই আপনার কাছে একটা চ্যালেঞ্জ ছিল, যেটা কত দ্রুত আপনার দর্শকদের সামনে তুলে ধরতে একদম। পারেন, তাই না? গোয়েন্দাদের কাছে কিন্তু এই ফুটেজটা পাওয়া মাত্রই মানুষের কাছে তুলে ধরা কাজ না, তারা এটা রাখবে, নিজেদের কাজ করবে। গোয়েন্দাদের কাজ যদি সাংবাদিকদের মতো পাবলিক কাজ হতো তাহলে ভিন্ন হতো। আন্ডারস্ট্যান্ডিংয়ে কিছু ভুল বোঝাবুঝির কারণে অনেক সময় অনেক ধরনের মানে বকাবকিও শুনতে হয়। তো গোয়েন্দারা তো যা পাবে সব প্রকাশ করে দিবে না, তারা বুঝতে তাদের পারছি। তদন্তের স্বার্থেই এগোবে। তার মানে এটাও তদন্তের একটা অংশ হতে পারে যে আমরা আসলে অনেক ধন্যবাদ ফয়েজ আহমেদ। অনেকগুলো বিষয় আসলে স্পষ্ট হলো এবং সিসিটিভি ফুটেজ নিশ্চয়ই আরও বিশ্লেষণ হবে এবং দর্শক আমরা আরও বিষয় নিয়ে কথা বলবো। আবার আমন্ত্রণ জানাচ্ছে ৭১ জানালে এবং এ পর্যায়ে দর্শক সকালবেলা যে পত্রিকা আপনারা হাতে পাবেন তার কয়েকটি শিরোনাম অগ্রিম জানিয়ে দিতে চাই এবং আমার হাতে রয়েছে, দেখতে পাচ্ছি, দৈনিক যুগান্তর। যোগসু এবং হল সংসদ নির্বাচনের ফল গণনা চলছে এবং বলে রাখি ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৮টি ফলাফল, অফিসিয়াল ফলাফল, সেটা আমাদের হাতে একটু পরে জানিয়ে দিচ্ছি এবং এটা সকালবেলা পত্রিকা আপনারা হাতে দেখবেন। অস্বস্তিতে জামাত এনসিপি, সবাই ছুটছে একদিকে, এটা নিয়ে একটা বিশেষ প্রতিবেদন এবং অনেকের ইন্টারভিউ আসলে এই পত্রিকার মধ্যে আছে এই প্রতিবেদনে। দৈনিক ইনকিলাব, আমরা এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে এসে ফুলের তোড়া উপহার দেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন, এরকম একটা ছবি দেখতে পাচ্ছি। সাথে উত্তরে তারেক রহমান সফরের খবরের চাঞ্চল্য, বগুড়ায় তিনি যে যাবেন সেটা নিয়ে, এবং বিশ্ব ক্রিকেটের বিস্ফোরা ভারত, এরকম একটা প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি দৈনিক ইনকিলাবে। বণিক বার্তাতে আমরা এলপিজি সরবরাহ সংকট কাটছে না, শিগগিরই তৈরি হচ্ছে নানামুখী জটিলতা, নানামুখী তথ্য নিয়ে আসলে প্রতিবেদনটা তৈরি। আমরা কিছু পরিসংখ্যানও দেখতে পাচ্ছি। আমাদের সময় আমরা রাজনৈতিক স্থিতিশীলতায় আস্থা ফিরবে ব্যবসায়ীদের সাথে বৈঠকের পরবর্তীতে যা যা পাওয়া গেছে সেগুলো। ভারত বিশ্বকাপের খবর তো রয়েছে, ফিনান্সিয়াল এক্সপ্রেসও আমরা দেখতে পাচ্ছি এরকম খবরাখবর। পরের পত্রিকা কি হাতে আমরা ডেইলি টাইমস, সেখানে ইসলামী ব্যাংকের যে স্কিওয়ার্ক সেই বিষয়েও খবর রয়েছে। পুরো প্রতিবেদনটা আসলে দেখতে পেলে ভালো হতো, যতটুকু আসলে গ্রাফিক্স করা গেছে আমরা মোটামুটিভাবে দেখে নিলাম শিরোনামগুলো। এবং যে তথ্য জানাচ্ছিলাম দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন শেষে ভোট গণনা চলছে এবং কিছু তথ্য জানিয়ে রাখার চেষ্টা করি। ৩৯টি কেন্দ্র, তার মধ্যে ৩৮টি কেন্দ্রে ফলাফল এসেছে। সহসভাপতিতে প্রায় ৮৮০ ভোটে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে ৩২৬৭ ভোটে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ এবং সহসাধারণ সম্পাদক এজিএসে আমরা দেখতে পাচ্ছি ১১৩৪ ভোটে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত প্যানেলের মাসুদ রানা, তিনি পেয়েছেন এখন পর্যন্ত ৫০০২ ভোট। আমরা পুরো নির্বাচনের প্রক্রিয়া এবং সার্বিক বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের নির্বাচন কমিশনার ডক্টর আনিসুর রহমান আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং শুরু থেকেই আমার সঙ্গে ফয়েজ আহমেদ, তিনি তো আছেনই। ডক্টর আনিসুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং একজন বিশ্লেষক হিসেবে, রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে আপনার সঙ্গে অনেক কথা হয়, কিন্তু আজকে আমরা কথা বলছি ছাত্রদের যে রাজনীতি তৈরি করার যে মঞ্চ, সেই মঞ্চের কারিগর হিসেবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, ফল গণনা নিয়ে কিছুটা বিলম্ব হয়েছে, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গা থেকে আসলে সবাই শান্তিপূর্ণভাবে ফলাফলটাকে গ্রহণ করার দিকেই যাচ্ছে। কেমন হলো নির্বাচন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা আমার জীবনের একটা নতুন এক্সপেরিয়েন্স। কারণ হলো আমি এই ধরনের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে এই প্রথম কাজ করার সুযোগ হলো, এবং আমরা নির্বাচনের কাজটাকে অনেকদিন থেকেই করছি এবং খুবই এনজয় নিয়ে এই কাজটা করেছি, খুবই সততার সাথে, খুবই নিষ্ঠার সাথে কাজটা সম্পন্ন করার চেষ্টা করেছি। তো আপনি যেমনটা বলছিলেন, খুবই উৎসব মুখর সুন্দর পরিবেশের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম যক্ষ নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ফল ঘোষণা করবেন। তো সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং আমার যারা সহকর্মী ছিলেন, আমরা ৫ জনের একটা কমিশন ছিলাম, আমরা খুবই নিষ্ঠার সাথে এই কাজটি সম্পন্ন করার চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি। এবং আপনি দেখবেন যে আমাদের ভোট গণনাতে প্রথম দিনে একটু আপনার হলো যে দেরি হয়েছিল। তবে দুটো আলাদা কোম্পানির যে ইভিএম, মানে ভোট কাউন্টিং মেশিন আলাদা কোম্পানির, সেই সিদ্ধান্তটা বোধহয় ভালো ছিল, যাতে করে আসলে বোঝা যায় যে প্রবলেমটা কোথায় হয়েছে। যে আমরা অনেকগুলো
বিষয় নিয়ে আমাদের ছাত্রদের সাথে আমরা খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং করেছি এবং ছাত্রদের কাছে সব সময় সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি কিভাবে একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে ভোট গণনা করা যায়। কারণ ভোট গ্রহণটা খুব শান্তিপূর্ণভাবে হয়েছে। ভোট গণনাটা যদি আমরা খুব সুন্দরভাবে করতে পারি তাহলে জাতির কাছে আমরা একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবো। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা দুইটা মেশিন নিয়েছিলাম। আমরা প্রত্যেকটি ব্যালট পেপার দুইটা মেশিনে আপনার হলো যে করেছি, চেক করেছি। যখন দুইটি মেশিন আমাদেরকে সেম রেজাল্ট দিয়েছে ইন দ্য টাইম, আমরা মনে করেছি দিস ইজ গুড। এর আগেও আমরা আপনার করেছি, এই ম্যানুয়াল একটা করেছিলাম, একটা কেন্দ্রের ভোট, এবং সেটার সাথে আবার দুইটা মেশিনই আমরা কম্পেয়ার করেছি যে ঠিক আছে কিনা। সেখানেও আমরা একদম নির্ভুল রেজাল্ট পেয়েছি। তখন আমাদের কনফিডেন্ট গ্রো হয়েছে এবং এই প্রসেসটা করতে গিয়ে আমাদের প্রথম দিন একটু সময় লেগেছিল। তো আমরা আজকে শেষ করতে পারবো আমরা খুব হ্যাঁ, তাড়াতাড়ি। এবং অগ্রিম অভিনন্দন আপনাকেও, কারণ একটি বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন এবং সেখানে আপনাদের যে টিমটা তারা এই কাজটা করলে নিশ্চয়ই ইতিহাস হয়ে থাকবে। এবং অনেক ধন্যবাদ। আমি ফয়েজ আহমেদ আপনার সবশেষ মন্তব্যটা নিতে চাই। আমরা ডাকসু থেকে যে নির্বাচনের ট্রেন ছুটেছে একেবারে যোগসু পর্যন্ত আসলো, যেটা আমরা আসলে ভুলতে বসেছিলাম যে ছাত্ররাও নির্বাচন করবে, সেখান থেকে রাজনীতিবিদ আমরা পাবো। আপনার একটা ছোট্ট মূল্যায়ন নিব 1 মিনিটে, তারপর আজকে আলাপ শেষ করবো। জি। না, নির্বাচনের ফলাফল যারা ইতিপূর্বে শিক্ষার্থী সংসদগুলিতে নির্বাচিত হয়েছেন তাদেরকে আমরা তো অভিনন্দন জানাই। এখানেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদে কিছুক্ষণের মধ্যে উনি বললেন যে ফলাফল ঘোষণা হবে, যারা নির্বাচিত হবেন তাদের জন্য অভিনন্দন। এই নির্বাচনের ঠিক কী প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে এটা নিয়ে এক ধরনের রাজনৈতিক আলাপ আলোচনা হয়, আমি সেই জায়গাটায় ঢুকতে চাই না। আমি শুধু এতটুকু বলতে চাই যে আমাদের সবগুলি ছাত্র সংসদ নির্বাচনে যে সৌহার্দ্য শিক্ষার্থীরা দেখিয়েছেন, বিজিত এবং বিজয়ী, তাদের মধ্যে যেই ধরনের সম্পর্ক আমরা দেখেছি, তাদের মধ্যে গ্রহণ করে নেওয়ার যেই দক্ষতা তারা দেখিয়েছেন, আমাদের জাতীয় নির্বাচনে জাতীয় নেতৃবৃন্দ অন্তত এই দৃষ্টান্ত রাখবেন। আগামী নির্বাচনটা আমরা চাই জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই যে একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক, সৌহার্দ্যের সৌন্দর্যের নির্বাচন হোক, বাংলাদেশের মানুষ নির্বাচন সম্পর্কে নতুন করে ধারণা পাক। অনেক ধন্যবাদ। আপনি এই চমৎকার প্রত্যাশা নিয়েই আলাপটা আজকের মতো শেষ করি। দর্শক, এই ছিল আজকের ৭১ জানুয়ারি আয়োজন। আগামীকাল দেখা হবে আরও নতুন বিষয় নিয়ে। আমাদের সঙ্গে থাকবেন।